নুহান, রাগিব রহমান নুহান। 5 জুলাই সকাল 7টা, অর্থাৎ জাস্ট 3 দিন আগেই নুহানকে পাওয়া যায় তারই রুমের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় মৃত। সে তা করেছে, কিন্তু কেন? এইটা ব্যাখ্যা করেই তার বোন একটা পোস্ট করে, একটা মেয়েকে এক্সপোজ করে। শুধু নুহানের বোন না, নুহানের ফ্রেন্ড সার্কেল থেকেও একই অভিযোগ পাওয়া যায় যে নুহান শুধুমাত্র ওই মেয়েটার কারণেই হত্যা করেছে। মেয়েটা বেশ কয়েকবার তার সাথে চিট করে, তারপরেও নুহান তাকে মাফ করে দিয়ে নুহান তার সাথেই সম্পর্ক কন্টিনিউ করে। নুহান মেয়েটাকে এতটাই ভালোবাসতো যে নুহানের ছোটবেলার বন্ধু যখন তাকে বোঝায় যে মেয়েটা ভালো না, ওর সাথে সম্পর্কটা থেকে বের হয়ে যেতে, তখন সে তার ছোটবেলার এত বছরের বন্ধুর সাথে ঝগড়া করে তাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় ব্লক করে দেয়। একটা সময় ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তাকে যখন বুঝাচ্ছিলাম যে মেয়েটা ভালো না, তাকে বিভিন্ন ধরনের এভিডেন্স শেয়ার করতেছিলাম যে মেয়েটা ভালো না, তখন ও আমাকে বকা দেয়, বকা দিয়ে আমাকে ব্লক করে দিয়েছিল। হি ওয়াজ দ্যাট মাচ অবসেসড। মাল্টিপল টাইম চিটিং করার পরেও সেই মেয়েকে সে ছাড়তে পারে নাই। এখন নুহানের বোন সোশ্যাল মিডিয়াতে নুহানের গার্লফ্রেন্ডকে এক্সপোজ করে পোস্ট শেয়ার করার পরে অনেকেই কমেন্ট করতেছে যে ভালোই হয়েছে, অনেকে হাহা দিতেছে। মোস্ট প্যাথেটিক পার্ট, অনেকেই বলতেছে যে ছেলেটা এইটাই ডিজার্ভ করে। সিরিয়াসলি আপনারা বুঝতেছেন যে আপনারা কতটা ইনহিউম্যান লেভেলের কথাবার্তা বলতেছেন? মানুষের মানসিক অবস্থা কোন পর্যায়ে গেলে আর মানুষ বেঁচে থাকতে চায় না, এইটা হয়তো এই মানুষেরা বুঝবে না। মানুষেরা না, বেসিক্যালি যারা মানুষের মৃত্যুকে জাস্টিফাই করে তাদেরকে আমি অমানুষই বলবো। যাই হোক, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে এক্সপোজ করা বা ব্যাশিং করা না, এটা একটা এডুকেশনাল ভিডিও। আর এই ভিডিওতে আমরা সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করব যে কেন এমনটা হয়, ঠিক কি কি কারণ থাকতে পারে যার কারণে একজন মানুষ আর একজন মানুষের প্রতি এতটা অবসেসড হয়ে যায় যে নিজের সেলফ রেসপেক্ট, নিজের চিন্তা করার ক্ষমতা ভুলে গিয়ে শুধুমাত্র ওই মানুষটাকে নিয়েই পড়ে থাকে। তা সেই মানুষটা তাকে যতই কষ্ট দিক, চিটিং করুক, কোনোভাবেই সেই মানুষটাকে সে ছাড়তে পারে না। আর এইটা বোঝার জন্যই আমরা নুহানের ঘটনাটাকে একটা রিয়েল লাইফ কেস স্টাডি হিসাবে নেব। অ্যান্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা যদি বুঝতে পারেন, শুধু দেখা না, যদি বুঝতে পারেন, আপনার লাইফের অনেক সময় সেভ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো লাইফই সেভ হয়ে যাবে। আপনি আপনার আশেপাশের অনেক ঘটনাকেই ভিন্ন অ্যাঙ্গেলে দেখতে শিখবেন। চলুন শুরু করা যাক। সাল 1950। কার্ট রিচার্ড নামের একজন সাইকোবায়োলজিস্ট, সাইকোলজি আর বায়োলজির একটা কম্বিনেশন, তিনি 3টা কাচের জার নিয়ে সেখানে একই প্রজাতির এবং একই সাইজের 3টা ইঁদুর ছেড়ে দেন এবং সেই 3টা জার একই সাথে পানি দিয়ে ফিলও করে ফেলেন। যেমনটা আপনি ছবিতে দেখতেই পাচ্ছেন, পানি দিয়ে ফিল করা মাত্রই ইঁদুরগুলি ডুবে যাওয়া থেকে বাঁচার জন্য সাঁতরাতে শুরু করে। কার্ট্রিচার খেয়াল করে যে প্রতিটা ইঁদুর মোটামুটি এবার 15 মিনিটের মতো বেঁচে থাকার জন্য সাঁতার কাটে, আর তারপর হাল ছেড়ে দিয়ে ডুবে গিয়ে মারা যায়। পরের বার আবার তিনি ঠিক একই প্রজাতির, একই সাইজের অন্য 3টা ইঁদুর নেন, অ্যান্ড এইবারও ঠিক আগের মতোই সেগুলোকে কাঁচের জারে রেখে পানি দিয়ে ফিল আপ করে ফেলেন। ইঁদুরগুলি বাঁচার জন্য সাঁতরাতে থাকে। তবে এইবার কার্ট রিচার 15 মিনিটের একটু আগেই যখন ইঁদুরগুলি হাল ছেড়ে দেবে অবস্থা, মানে একদম লাস্ট মুহূর্তে, তখনই ইঁদুরগুলিকে পানি থেকে তুলে আনেন এবং বাইরে শুকাতে দেন। কিছুক্ষণ পর আবার সেই একই ইঁদুরগুলিকে সেই একই পরিবেশে আগের মতো পানিতে ছেড়ে দেওয়া হয়। আর এইবার সেই একই ইঁদুরগুলি পানির মধ্যে সাঁতরাতে থাকে 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায়, তবুও ইঁদুরগুলি সাঁতরাতেই থাকে। এইভাবে বলতে পারবেন যে কত ঘন্টা সাঁতরায়? প্রায় 60 ঘন্টা, অর্থাৎ প্রায় 3 দিনের মতো সেই ইঁদুরগুলি বেঁচে থাকে পানিতে। 15 মিনিটে হাল ছেড়ে দেওয়া ইঁদুরগুলি 3 দিন পর্যন্ত চেষ্টা করতেই থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা তো 2025 সালের নুহানের ঘটনায় ছিলাম, সেখান থেকে 1950 সালে কিভাবে চলে গেলাম? কেন আমি এই রিসার্চের ঘটনার কথা বলছি? একটু পরেই সবগুলো বুঝতে পারবেন। আস্তে আস্তে সবকিছুই ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরেন, একটু পরে গিয়ে আপনি সবকিছু কানেক্ট করতে পারবেন। এবার আমি আরেকটু আগে যাব, 1948 সাল। 1948 সালে BF স্কিনার নামের একজন সাইকোলজিস্ট, তিনি কিছু কবুতরকে একটা কাচের বাক্সের ভেতরে বন্দি করেন। তারপর এমন একটা সিস্টেম বিল্ড করেন যেন প্রতি 15 সেকেন্ড পর পর বাক্সের ভেতর অল্প করে খাবার প্রবেশ করে। কোনো ধরনের বাটন প্রেস না, কোনো কিছুই না, একদম সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম।
জাস্ট 15 সেকেন্ড পর পর বাক্সের ভেতর অল্প করে খাবার প্রবেশ করে। একটু পরে স্কিনার খেয়াল করে যে কবুতরগুলি এক এক রকম অঙ্গভঙ্গি করা শুরু করে দিয়েছে। একটা কবুতর এক এক রকম আচরণ করতেছে, কোনোটা নিজের এক পা তুলে দাঁড়িয়ে আছে, কোনোটা এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরছে, আবার কোনোটা ডানা ঝাপটাচ্ছে, কোনোটা খামোখায় নিজের পাখা ঝাপটাচ্ছে, আবার কোনোটা মাথা ঝাঁকাচ্ছে। কেন? কারণ তাদের ব্রেইনে এই সিগন্যাল ঢুকে যায় যে তাদের কোনো কাজের কারণেই খাবার আসতেছে। লাইক এমনি এমনি তো খাবার আসতেছে না, আমি যে এইটা করছি বলে এই কারণেই হয়তো খাবার আসছে। এইটাই হয়তো খাবার আসার ট্রিক। এটা পাখিদের ছোট্ট ব্রেইনের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ তাদের মাইন্ড কন্ডিশন হয়ে যায় যে এই উদ্ভট অঙ্গভঙ্গিটাই আসলে তাদের খাবার আসার পেছনের মূল কারণ। এভাবেই তারা নিজেদের ভিতর একটা ফলস বিলিফ ফর্ম করে ফেলে, যেটা আদতে খাবার আসার পেছনের কারণ ছিল না, কারণ সম্পূর্ণ সিস্টেমটাই ছিল অটোমেটিক। এখন চলেন নুহানের কেসে একটু ফেরত যাই। নুহানের সাথে এই দুটার এক্সপেরিমেন্টের সম্পর্ক কি, আর তার সাথে আসলে কি হয়েছিল। অ্যাকর্ডিং টু হিজ সিস্টার্স পোস্ট অ্যান্ড ফ্রেন্ডস পোস্ট, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে নুহানের সাথে প্রেমের সম্পর্ক হয় অদ্রি নামের একটা মেয়েটা তার আগেও একটা সম্পর্কে ছিল এবং তাকে ছেড়েই সে নুহানের সাথে সম্পর্কে আসে। সেই মেয়েটা কিন্তু আরেকটা ছেলের সাথে ব্রেকআপ করেই নুহানের সাথে রিলেশনশিপে যায়। 2, নুহান তার বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে সব সময় সেই মেয়েকে নিয়ে অবসেসড হয়ে থাকতো। সময় যাইতে যাইতে হঠাৎ আমরা একটা জিনিস খেয়াল করি যে ও আমাদের সাথে আড্ডা দেওয়া কমায় দিচ্ছে, যে আমাদের সাথে তেমন টাইম স্পেন্ড করে না, দেখা সাক্ষাৎ করে না। আসলে সত্যি বলতে ও ওই মেয়ের প্রতি প্রচুর অবসেসড হয়ে পড়ছিল। 3, মেয়ের সাথে নুহানের সম্পর্ক সবসময় ভালো যায় না, প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে। মেয়ে মাল্টিপল টাইম তার সাথে চিট করে, তারপরেও নুহান মেয়েটাকে ছাড়ে না। ওই মেয়েটা তার সাথে 2 বার চিট করে, 1 বার 2 বার। প্রথমবার চিট করতে নুহান ভালোবাসতো, অনেক প্রচুর পরিমাণে ভালোবাসতো, যার কারণে জানি না কিভাবে মাফ করে আমাদের কাউকে কিন্তু জানায় নেই সেই কি ধরনের কথা। দ্বিতীয়বার আবার চিট করছে। দ্বিতীয়বার হয়েছিল কি আমি বলি, 2টা ছেলে নোহানের বাসার নিচে যায়, নোহানকে নিচে রাখে, নোহানকে সবকিছু দেখায় যে ভাই আপনার সাথে এত বছর ধরে রিলেশনশিপ, এত মাস ধরে রিলেশনশিপ, সে কিভাবে আপনাকে ছেড়ে আমাদের সাথে রিলেশনশিপে যায়, আর আমাদের তো বলে। ওই ছেলেরাও আসছে যে মেয়েটা ওদের সাথে চিট করছে দেখে নোহানের কাছে আসছে। নোহান 2025 সালে এইচএসসি শিক্ষার্থী, সো তার রানিং এখন এক্সাম চলতেছে, সব দিক থেকে মিলে সে আর প্রেশারটা নিতে পারে। এখন প্রশ্ন হলো যে কেন ছাড়তে পারে নাই, কেন ছাড়তে না পেরে শেষ পর্যন্ত নিজেকেই সে দুনিয়া থেকে সরিয়ে দিল। রিলেশনশিপে এর প্রধান কারণ হলো ট্রমা বন্ড। এখন ট্রমা বন্ড কি জিনিস? ট্রমা বন্ড হলো একটা খুবই স্ট্রং ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেটা একটা ইউজ আর ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্টের মাধ্যমে তৈরি হয়। এটা একটা পুশ অ্যান্ড পুল ডাইনামিকের মাধ্যমে কাজ করে। মানে আজকে আপনাকে একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে ফেলবে, লাইক সোনা বাবু তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমার কেউ নাই। অ্যান্ড অফেন দিস লিডস টু ফিজিক্যাল অ্যাফেকশন অ্যাজ ওয়েল। অ্যান্ড এই অতিরিক্ত ভালোবাসা দিয়ে ভরাই ফেলাটাকে বলে লাভ বম্বিং, সাইকোলজির ভাষা। আর কয়েকদিন পরেই দেখা যাবে আপনাকে একদম গার্বেজের মতো ট্রিট করতেছে, অ্যাজ ইফ আপনি কোনো মানুষই না, গরু ছাগল। মানুষের ব্রেইন এই আনপ্রেডিক্টেবল যে রিওয়ার্ড সিস্টেম, এটাতে খুব ভালোভাবে হুক হয়ে যায়। যেহেতু কিছুদিন আগেই একদম ভালোবাসা দিয়ে ভরায় ফেলার অনুভূতিটা ছিল, সেইটাই মানুষের মনে একটা হোপ তৈরি করে, ঠিক সেই ইঁদুরগুলির মতো। একবার বাঁচানো হয়েছিল দেখে মাত্র 15 মিনিটেই হাল ছেড়ে দেয় ইঁদুরগুলি 3 দিন পর্যন্ত সাঁতার কাটে। একইভাবে ট্রমা বন্ডের যে ভিকটিম হয় তার মনেও সেই হোপটা থাকে, যা তাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এইভাবেই সেই কবুতরগুলির মতো তার মনে একটা ফলস বিলিফ তৈরি হয়, আর নিজেকে একটা কাজের সাথে সে অ্যাসোসিয়েট করে ফেলে যে যদি আমি এইটা করি বা ওইটা না করি তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো আগের মতো ভালোবাসা পাবো। আর এই প্রসেসটার মধ্যে দিয়েই ভিকটিমের সেলফ রেসপেক্ট আর নিজের যে ওর্থ কাউন্ট করার ক্যাপাসিটি, এটা একদমই গায়েব হয়ে যায়। টক্সিক রিলেশনশিপের যে অ্যাবিউসার থাকে, সে গ্যাসলাইট করে ভিকটিমের কনফিডেন্স একদম শুষে নেয়। ভিকটিম বিশ্বাস করতে শুরু করে যে আমার কোনো মূল্য নাই, আই ডোন্ট ডিজার্ভ বেটার, যেটা পাইছি এটাই তো অনেক বেশি। আর এখান থেকে শুরু হয় তার সেলফ ব্লেমিং। আমি এগুলো এমনি এমনি বলতেছি না, একটু ওয়েট করেন। আমি আপনাদেরকে নুহানা আর তার বন্ধু বান্ধবের সাথে যে কনভারসেশনগুলোর স্ক্রিনশট লিক হয়েছে, লিক না বেসিক্যালি, যেটা নিতারাই পাবলিশ করছে, ওইটা অ্যানালাইজ করে দেখাচ্ছি। এইটা একটু খেয়াল করেন, লাস্টের দিকে নুহানের কথাটা খেয়াল করেন। হি সেড মেবি আই ওয়াজ ইনক্যাপাবল টু মেক, মানে সে নিজেকেই ব্লেম করতেছে। আবার এইখানে আরেকজনের সাথে কনভারসেশন, সেম প্যাটার্ন, মেবি আই ওয়াজ দ্য রং পার্টনার, এ রং গাই
হু গিভ হার পেইন। মেয়েটা তার সাথে 2 বার চিট করার পরেও তার মনে হচ্ছে যে হয়তো তার নিজেরই দোষ ছিল, হয়তো তার নিজের দোষের কারণেই মেয়েটা তার সাথে চিট করেছে। এইভাবে শুধুমাত্র তারাই ভাবে যারা ট্রমা বন্ডে আটকে যায়। তাদের মধ্যে সবকিছুর জন্য আসলে একটা সেলফ ব্লেমিং টেন্ডেন্সি চলে আসে। আর এই কনভারসেশনটা যদি দেখেন, এটা অদ্রি আর নুহানের মাঝের একটা কনভারসেশন, যেখানে নুহান একটু পিছিয়ে যাচ্ছিল রিলেশনশিপটা থেকে, যে সে দূরে যেতে চাইছিল আসলে, কিন্তু অদ্রি তাকে কাছে টেনে নেয়। হয়তো এটা অনেক আগের কনভারসেশন, এটা রিপ্রেজেন্ট করে যে পুশ অ্যান্ড পুল ডাইনামিক্সের কথা বললাম সেটা। এটা অনেকটা ইয়ো বলের মতো। হয়তো ছোটবেলায় এইরকম খেলনা আপনি খেলেছেন, বলটা যখনই কাছে আসে তখনই দূরে ঠেলে দেয়, আর যখন দূরে গিয়ে ঘুরতে থাকে তখন আবার কাছে টেনে নেয়। तो नीचे जाने से पहले हाथ हम ऐसा ऊपर की तरफ इस तरह से उठा लेंगे, तो ये ना वापस हमारे हाथ में आ जाएगा। একদম সেম মেকানিজম। আর এইসব কারণেই ট্রমা বন্ডে আটকে যাওয়া ভিকটিমের আর কোনো রাস্তা থাকে না চিটার পার্টনারের কাছে ফিরে যাওয়া ছাড়া, কারণ তারা পার্টনারের চিটিংয়ের জন্যও নিজেকেই ব্লেম করে। আর এইদিকে নিজের সব বন্ধু বান্ধব তো সে আগেই ছেড়ে দেয়, তাই তার কাছে ফিয়ার অফ বিং অ্যালোন এইটাও তার ঘাড়ে চেপে বসে। পাশাপাশি যেহেতু লাভ বম্বিং সময়ের ইমেজটা তার মাথার মধ্যে একদম স্ট্যান্ডার্ড হয়ে সেট হয়ে যায়, তাই সে একটা ফলস হোপ নিয়ে বেঁচে থাকতে শুরু করে। সে বিশ্বাস করে যে তার আসল পার্টনার সেই মানুষটার ভিতরেই কোথাও না কোথাও আছে। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। এই ট্রমা বন্ডিং হলো একটা ইমোশনাল স্লট মেশিন। যারা দেখবেন যে জুয়া খেলে তারাও ঠিক একই কারণে জুয়ার প্রতি আসক্ত হয়ে যায়, যে কোনোভাবেই তারা জুয়া ছাড়তে পারে না। এই যে আনপ্রেডিক্টেবল রিওয়ার্ড সিস্টেম, এটা তাদের হুক করে রাখে। যারা জুয়া খেলে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে একবার জিতলে তারা 10 বার হারবে, কিন্তু কখন জিতবে আর কখন হারবে এটা কেউ জানে না। জুয়ার সাথেও তারা একটা ট্রমা বন্ডে আটকা পড়ে যায়। এই জন্যই দেখবেন যে জুয়া খেলে অনেকেই ঘর বাড়ি বিক্রি করে একদম সর্বশান্ত হয়ে যায়। যাই হোক, আপনিও যদি এমন কোনো রিলেশনশিপে থেকে থাকেন, জাস্ট লুক ব্যাক, যত দ্রুত পারেন ভাগেন। মেবি ইট উইল সেভ ইউর লাইফ। এই যে রিসার্চ পেপারটা দেখাচ্ছি, এটা বেসিক্যালি কার্ট রিচার পাবলিশ করে 1957 সালে। আর এটার টাইটেলটাও দেখতে পাচ্ছেন, হোয়াই সাডেন ডেথ ওকার্স ইন ম্যান অ্যান্ড অ্যানিমেলস, যেটা অ্যাকচুয়ালি এই ঘটনাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। আর হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আল্লাহর ওয়াস্তে আপনারা জেনারেলাইজেশন করা বন্ধ করেন। জেনারেলাইজেশন মানে আমি প্রচুর ফেসবুকে পোস্ট দেখি এসব ঘটনা হইলেই নারী মানেই খারাপ, হয় পুরুষ মানেই খারাপ। এই রকমের 1000টা উদাহরণ আমি দিতে পারবো যেখানে ছেলে চিট করে, আর এরকম 1000টা উদাহরণ আমি দিতে পারবো যেখানে মেয়ে চিট করে। চরিত্র আসলে কোনো বায়োলজিক্যাল ফিচার না যে সম্পূর্ণ জনগোষ্ঠীটা এটা আইডেন্টিক্যাল হবে। এটা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা হয়। অনেকটা আপনাদের একজনের ফিঙ্গারপ্রিন্ট যেমন আরেকজনের সাথে মিলবে না, তেমন চরিত্র একজনের সাথে আরেকজনের হুবহু কখনো মিলবে না। সুতরাং খারাপ নারী বা খারাপ পুরুষ না, সঠিক হবে খারাপ মানুষ। অনেক অনেক ধন্যবাদ এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।